একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরার। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি ফয়সাল রয়েল। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রনু। আলোচনা যাব, তবে তার আগে প্রতিবেদনটি দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। এবার ইরানি যুদ্ধবিমান নাকি চট্টগ্রামের আকাশে দেখা গেছে। গুজবটি ছড়িয়ে পড়তেই ৮ লাখেরও বেশি মানুষের নজর এসেছে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে নাকি উত্তাল ইসরায়েলের শহর তেল আবিব। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। গাজা বন্দীদের মুক্তির দাবিতে সংগঠিত আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। শুধু তাই নয়, ভারত সরকার নাকি দেশটিতে নামাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। এই গুজবটিতে আবার ১৫,০০০-এরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। চট্টগ্রামে ইরানের যুদ্ধবিমান দেখা গেছে এমন একটি ভুয়া দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ অবধি ৮ লাখেরও বেশি মানুষ দেখেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ভিডিওটি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার প্রথম যুদ্ধবিমান উড্ডয়নের দৃশ্য। চট্টগ্রামে কোনো ইরানি যুদ্ধবিমান দেখা যায়নি। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২৪ সালের পুরনো ভিডিও, যেখানে তেল আবিবে হাজারো মানুষ সরকারের পদত্যাগ ও গাজা থেকে বন্দীদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছিল। ভিডিওটি পূর্বে একাধিক প্ল্যাটফর্মে শেয়ার করাও হয়েছিল। আবার সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন। তবে যাচাই করে দেখা গেছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। আরটিভির মারা গেছেন খামেনি নামে প্রকাশিত একটি ফটোকার্ডকে সম্পাদিত করে দাবিটি ছড়ানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সূত্র অনুযায়ী খামেনি নিহত। গুজব এখানেই শেষ নয়। ভারতের সব মসজিদে নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। এই দাবিটি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে। টিকটকে পোস্টটি 2,50,000-এর বেশিবার দেখা হয়েছে এবং 15,000-এরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভারতে এমন কোনো ঘোষণা করা হয়নি। আবার পোস্টে সংযুক্ত ভিডিওটির সঙ্গে দাবিটিরও কোনো প্রমাণ নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে নানা অপতথ্য ছড়িয়েছে। বর্তমানে ফেসবুকে স্ক্রল করলে প্রতি মিনিটেই যেন অন্তত একটি করে বিভ্রান্তিকর কিংবা মিথ্যা তথ্য চোখে পড়ছে। দেশ ও দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এবার আমরা আলোচনা যাব। আমাদের সাথে আগে জানিয়েছে আমাদের সাথে যুক্ত থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রনু। তার সাথে যুক্ত হচ্ছে অধ্যাপক জামাল উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আমরা প্রতিবেদনেই দেখলাম, যদি দুটি উদাহরণ সে প্রতিবেদন থেকেই তুলে ধরি। ইরানের যুদ্ধবিমান নাকি চট্টগ্রামের আকাশে দেখা গেছে। আর একটি বিষয় উল্লেখ করতে চাই, ভারত সরকার নাকি দেশটিতে নামাজ বন্ধের নির্দেশ দিয়েছে। এই ধরনের সংবেদনশীল তথ্যকে আমরা অপতথ্য হিসেবে আমরা দেখছি এবং নানা ধরনের গুজব ছড়াচ্ছে এই ধরনের বিষয়গুলো নিয়ে। আমরা যদি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যে ত্রিপক্ষীয় যুদ্ধের বিষয়টি তুলে ধরি, তারপর থেকে এই ধরনের নানা দেশীয় বা আন্তর্জাতিক খবরের অপতথ্যগুলো আমরা দেখছি। কি মনে করেন, সামাজিক স্থিতিশীলতায় এই ধরনের অপতথ্যগুলো কতটা হুমকি বলে আপনি মনে করেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের ৭১ মিডিয়াকে এই ফেক নিউজের উপরে আপনারা ক্রমাগতভাবে যে প্রচারণাটা করছেন, এটি ফেক নিউজ ব্যাপারে মানুষকে সচেতন করবে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানুষের সচেতনতার লেভেল এবং মানুষের বুঝার লেভেল এবং ফেক নিউজ চেক করার লেভেল, এই ৩-৪টা বিষয়কে যদি আমি সামনে নিই, ফেক নিউজ গুরুত্বপূর্ণভাবে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার সমস্যা তৈরি করছে। যেমন মনে করেন, আমরা সচেতন গ্রুপ যারা আছে তারা হয়তো ফেক নিউজের ব্যাপারে জানলাম,
বুঝলাম, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই যখন সামাজিক মাধ্যমে তারা স্ক্রল করলে বিভিন্ন ধরনের ফেক নিউজে পায়, সেগুলি অত্যন্ত সংবেদনশীল, যা যা কখনো কখনো রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা এবং আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু অস্থিরতা তৈরি করে। সেই অর্থে যদি বলি, এই ফেক নিউজের ব্যাপারে আমাদের সচেতনতার পাশাপাশি রাষ্ট্র একটি ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। যে সকল সামাজিক মাধ্যমে এবং অন্যান্য ক্ষেত্রে ফেক নিউজ ছড়াচ্ছে, তাদের রুট কজগুলিকে চিহ্নিত করা এবং তাদেরকে ট্র্যাক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। এর পাশাপাশি ফেক নিউজের ব্যাপারে যেটাকে আমরা মিথ্যা তথ্য, অপতথ্য অথবা ভুলভাবে ব্যাখ্যা করা অথবা ভুল ইন্টারপ্রেট করা, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন আমরা যেগুলোকে বলি, সেগুলির ব্যাপারে একটি মনিটরিং সেল খুবই জরুরি। এবং আমাদের যে মিডিয়াগুলি আছে, সেগুলির যে বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে ভেরিফাইড পেজ থেকে অথবা সংশ্লিষ্ট মহল থেকে সেই নিউজটির পরখ করে প্রচার করার ব্যাপারেও কিন্তু তাদের সচেতন থাকতে হবে। সেই ক্ষেত্রে মিডিয়াগুলির আন্তঃযোগাযোগ বাড়াতে হবে। আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের সমস্যা সমাধানের জন্য 4-5টা সেক্টর আছে। একটা হচ্ছে চেক প্রিভিয়াস ওয়ার্ক, যে নিউজটা ব্রডকাস্ট হচ্ছে তার যেখান থেকে হচ্ছে তার প্রিভিয়াস ওয়ার্কের ব্যাপারে তার অথেন্টিসিটি কি সে ব্যাপারে চেক করে নেওয়া। আরেকটা হচ্ছে যে আপস্ট্রিম টু দ্য সোর্স, আমাদের যে নিউজগুলো হচ্ছে তার মানে আপস্ট্রিমে যে বিষয়গুলো চেক করা। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের যে নিউজগুলি আমরা দেখলাম সেগুলি যাচাই করে আশেপাশে অন্যান্য ক্ষেত্রে কিভাবে বা মেইন স্ট্রিমিং মিডিয়াগুলি এ ব্যাপারে কোনো মন্তব্য করছে কিনা বা এই ব্যাপারে কোনো নিউজ ছাপাচ্ছে কিনা তার আগ পর্যন্ত বিষয়গুলির উপরে আস্থা না রাখা। আরেকটি হচ্ছে যে সার্কেল ব্যাক, আমাদের যে কোনো নিউজের ক্ষেত্রে আমাদেরকে একটা সার্কুলেশনস এর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মিডিয়া, অথেন্টিক মিডিয়া যে একটা হাউস আছে বা একটা ফোরাম আছে, সেইখানে বিষয়গুলিকে নিয়ে কথা বলে সেখান থেকে ভেরিফাই করে সেগুলিকে আনা। দিন শেষে আমাদের যেটা হলো আমাদের অভ্যাস, আমি মনে করি আমাদের অভ্যাস গুজবে কান না দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যক্তি পর্যায়ে আমাদের অভ্যাসের একটা পরিবর্তন দরকার। সেই ক্ষেত্রে হয়তো সচেতন নাগরিক বা এডুকেটেড নাগরিকরা করলেও আমাদের যে অসচেতন অথবা শিক্ষিত বা অল্প শিক্ষা শিক্ষিত অথবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, তারা ক্রমাগতভাবে কিন্তু সেই সুযোগগুলি নিতে পারে না, না জানার কারণে অথবা তাদের নলেজ না থাকার কিছু ফলে। একটা বিষয় আপনি তুলে ধরেছেন ডক্টর জামালউদ্দিন, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আপনার সাথে আরো আলাপ করব, কিন্তু এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ডক্টর জামালউদ্দিন, আপনাকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে যে বিষয়টি জানতে চাই, আমরা এখনকার সময়ে অর্থাৎ যখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রযুক্তি সেটি যত উন্নত হচ্ছে, এই ধরনের অপতথ্যের ব্যবহার বা ব্যাপ্তি আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এবং অনেকখানি আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যতটা হাতে এসে পৌঁছেছে, এই ধরনের অপতথ্য মানুষ তত ভরসার জায়গায় এসে পৌঁছাচ্ছে। এই যে শেয়ার করার আগে যাচাই না করার যে সংস্কৃতি আমাদের সমাজে এখনো যে অভাবটা রয়েছে, সেটিকে প্রাথমিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমরা শিক্ষা ব্যবস্থা, সাধারণ মানুষ এবং যারা বয়স্ক রয়েছে তাদের জন্য কী ধরনের পদক্ষেপ আসলে থাকা উচিত বলে আপনি মনে করেন, বা কী ধরনের সচেতনতামূলক কার্যক্রম আসলে হাতে নেওয়া জরুরি বলে মনে করেন? শিক্ষা ব্যবস্থায় কি নতুন করে কিছু নেওয়া দরকার রয়েছে এই বিষয় নিয়ে? আমি যেটা আপনি প্রথমে যেটা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভরসার জায়গা, আমি মনে করি না এখন আর এটা ভরসার জায়গা আছে। আমরা একসময় বুঝতে পারতেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম মনে হয় মেইন স্ট্রিমিং মিডিয়াগুলোকে নাই করে দিবে, তাদের গুরুত্ব হারিয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমানে এআই অথবা ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, রাজনৈতিক ইনস্টিটিউট যেভাবে ছড়ায়, আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে ছড়ায়, সেই কারণে আরো বরং এখন গুরুত্বর জায়গায় মেইন স্ট্রিমিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পেপার মিডিয়াগুলি কিন্তু আরো বেশি দায়িত্বশীল ভাবে মানুষের কাছে মানে উপযোগী হিসাবে ধরা দিচ্ছে। সঙ্গত কারণে আমি মনে করি মেইন স্ট্রিমিং মিডিয়াগুলি ক্রেডিবল নিউজ প্রচারণার মধ্য দিয়ে এই ফেক নিউজগুলি কমে আসবে। আপনি যেটা বললেন এডুকেশন সেক্টরে, এডুকেশন সেক্টরটা আমি মনে করি যে নৈতিকতার জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ব্যক্তি নৈতিকতা, প্রাতিষ্ঠানিক নৈতিকতা, রাজনৈতিক নৈতিকতা, আন্তর্জাতিক পর্যায়ে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে সেখানে নৈতিকতা, সেইখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে হবে। আপনি দেখার চেষ্টা করেন যে কেন ফেক নিউজ ছড়ায়।
প্রথমত পার্সোনাল কারণে যদি বলি, একজন আরেকজনকে অপদস্থ করার জন্য, রাজনৈতিক দলগুলি নিজের পক্ষে ভোট টানার জন্য বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়ায়। আন্তর্জাতিক পর্যায়ে যদি দেখি, যারা যুদ্ধ করতেছে, যুদ্ধ জিতার জন্য মনোজগতে যারা যুদ্ধ করতেছে, মনস্তাত্ত্বিক জায়গাটাকে তারা নালিফাই করে নিজের পক্ষে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফেক নিউজ চালাচ্ছে। সঙ্গত কারণে আমি মনে করি সার্বিকভাবে একটি অস্থির সমাজ যখন বিরাজ করে এবং অস্থির যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজনৈতিক সংগঠন দেশে দেশে যেভাবে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, উগ্রবাদিতা যেভাবে তৈরি হচ্ছে এবং যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে যেখানে কোনো ন্যূনতম নৈতিক বালাই নাই, সেখানে কিন্তু এই ধরনের নিউজ ছড়ানোর মধ্য দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। সঙ্গত কারণে আমি মনে করি এখন রাইটলি অ্যাক্ট করতে হবে মেইন স্ট্রিমিং মিডিয়াগুলি এবং তাদেরকে ক্রেডিবল হতে হবে। আর সরকারকে এই ব্যাপারে, প্রতিটা দেশের সরকারকে একটা সেল তৈরি করতে হবে যারা এই ধরনের ফেক নিউজ ছাড়ে বা এই ধরনের ফেক নিউজ প্রচারণা করে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ব্যান করতে হবে, তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাহলেই আমার মনে হয় ফেক নিউজের ব্যাপারে একটা বিষয় এখানে যুক্ত করতে চাই। আমরা কিন্তু সাম্প্রতিক সময় যখন দেখছি এই ধরনের অপতথ্যের বিষয়গুলো অনেকটা বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে, পরিকল্পনা মাফিক গুজবগুলো ছড়ানো হচ্ছে এবং প্রয়োজনে বুস্ট করা হচ্ছে, ডলার দিয়ে রিপোস্ট করা হচ্ছে। তো এই বিষয়গুলো তো আমরা দেখছি ভিউ বাণিজ্যের একটি বিষয় চলে আসছে। এই বিষয়টা নিয়ে ছোট করে জানতে চাই। এই যে ইউটিউবে যারা মানে বিভিন্ন ভাবে ছড়ায়, এটা কিন্তু টাকাও ইনকাম হয়, ভিউ বাড়লে টাকা হয়। আমার মনে হয় যদি ফেসবুক কর্তৃপক্ষ অথবা অন্য যে সকল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যারা চালায়, তাদের রেগুলেটরি আইনের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। যদি কোনো কারণে কারো একটা বা দুইটা বা তিনটা একটা রেটিং এর মাধ্যমে তার ফেক নিউজ চালায়, তাদের ব্যাপারে সংশ্লিষ্টভাবে আর্থিকভাবে যেমন তাদেরকে মানে জরিমানা করা, তেমন সংশ্লিষ্ট দেশের সরকার যারা আছে, আইন সংস্থা যারা আছে, তাদেরকে এই ব্যাপারে নোটিশ করে তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নেওয়া। তা না হলে এই সামাজিক যে মাধ্যমগুলি আমাদের এখন অনলাইনে ভাসছে, এদের কিন্তু এক সময় উপযোগিতা হারাবে। এইটা আমাদের যে একটা দৈনন্দিন জীবনে একটা ভালো একটা দিক ছিল, ভালো একটা বিষয় ছিল, সেটা কিন্তু হারিয়ে যাবে। আমি চমৎকার বেশ কিছু দারুণ তথ্য আপনার কাছে জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু আজ দেওয়ার জন্য, ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রনু। কথা বলছিলাম সাম্প্রতিক কিছু ফ্যাক্ট চেকগুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে, ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।